হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা বায়োলজির একটা অতি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে পড়বো, সেটা হচ্ছে রক্ত সংবহন তন্ত্র। দেখো, আমি এর আগে একটা ভিডিওর মাধ্যমে তোমাদের যে চ্যাপ্টারগুলো মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার সায়েন্সের মধ্যে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্ট, সেটা নিয়ে একটা কমপ্লিটলি ভিডিও বানিয়েছি। তো অবশ্যই সেই ভিডিওটা প্রত্যেকটা স্টুডেন্ট দেখবে, কারণ কেউ যদি মনে করো যে আমি বাড়িতে প্রিপারেশন নেবো বা অন্য জায়গায় প্রিপারেশন, যেখানে প্রিপারেশন নাও না কেন, সায়েন্সের পার্ট তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। কারণ এখন দেখছো 20 মার্কস, 25 মার্কস, টেকনিশিয়ানে তো 40 মার্কস পর্যন্ত কিন্তু নাম্বার ক্যারি করে সায়েন্সে, ঠিক আছে? তো ওই ভিডিওটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। একদম বাংলাতে আমি ডিটেলসে তোমাদের বুঝিয়েছি কি পড়তে হবে, কি পড়তে হবে না, কিভাবে স্টাডি করতে হবে, এনসিইআরটির কোন পার্টগুলো পড়তে হবে, ডিটেলসে বুঝিয়েছি। তো অবশ্যই ভিডিওটা দেখবে। আচ্ছা, আজকে আমরা সেখানে আমি বলেছিলাম একটা অতি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে বায়োলজির রক্ত সংবহন তন্ত্র, ইংলিশে বলা হয় ব্লাড সার্কুলেটরি সিস্টেম। এই চ্যাপ্টারটা আমরা বেশ অনেক বড় চ্যাপ্টার, এটা ছোট চ্যাপ্টার নয়। অনেকে কি করে, প্রথমে ব্লাড চ্যাপ্টারটা পড়ে নেয়, ঠিক আছে? আমরা স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে পড়বো, বা আমি যে কোর্স মানে আমাদের যে ব্যাচ আছে সেখানে আমি স্টেপ বাই স্টেপ করাই। কারণ কোথাও না কোথাও আমরা যখন হিউম্যান বডি পড়ছি, হিউম্যান বডি ডাইরেক্ট যদি আমি ব্লাডে চলে যাই, তোমরা অনেক কিছু পার্ট বুঝতে পারবে না। তো সেই জন্য আগে ব্লাড সার্কুলেটরি সিস্টেম পড়তে হয়, কীভাবে সংবহন হচ্ছে, তারপর আমরা ব্লাড নিয়ে জানবো, তাহলে আমাদের বুঝতে অনেকটা বেশি সুবিধা হবে। তো অনেকগুলো পার্টে এটা আমি করাবো। একদম এনসিইআরটি বেসিক্যালি লেখা আছে, এনসিইআরটি ডায়াগ্রাম ধরে ধরে এখানে পড়ানো হবে, এবং সম্পূর্ণ বাংলা ভাষায় তোমাদের বোঝার কোথাও কোনো রকম সমস্যা থাকবে না। তোমরা এলপি, টেকনিশিয়ান, গ্রুপ ডি, এনটিপিসি, আরপিএফ যে কোনো এক্সাম দাও না কেন। আর আমাদের একটা ম্যাথেরও এখানে ফাউন্ডেশন ব্যাচ ইউটিউবে চলে, একদম ফ্রি অফ কস্ট। তো টেলিগ্রামে যুক্ত থাকবে সব কিছু আপডেট পাওয়ার জন্য, ঠিক আছে? আর ক্লাস শুরুর আগে আমি তোমাদের একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে পিডিএফের ব্যাপারে। অনেকে আমাকে মেসেজ করতে থাকো, স্যার প্রিভিয়াস ইয়ারের রেলের বাংলা পিডিএফ পাবো কোথায়? দেখো, প্রথমেই বলি, কোথাও কোনো রকম বাংলা পিডিএফ রেলের জন্য প্রিভিয়াস ইয়ারের বিগত বছরে কোথাও অ্যাভেলেবেল নেই, ঠিক আছে? কিছু ফ্রড ইউটিউবে অনেক কিছু ভিডিও দেখবে, সেখান থেকে অবশ্যই সাবধান থাকবে। 50 টাকা 100 টাকায় পেয়ে যাবে, সেগুলো নিও না। গুগল ট্রান্সলেট করা জিনিস পুরোটাই ভুল, সেগুলো নিয়ে কোনো লাভ হবে না। আমাদের এখানে এক্সাম গ্র্যাভিটিতে জানো একমাত্র পাওয়া যায় প্রিভিয়াস ইয়ারের সমস্ত প্রশ্ন। কোন কোন সাবজেক্টের পাওয়া যায়? সায়েন্সের, ম্যাথের আর জিকের। আগে দেখে নিই কোন কোন সাবজেক্টগুলো আছে সায়েন্সের মধ্যে। এই সাবজেক্টগুলো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্ট, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, আর ম্যাথে অ্যাডভান্স অ্যারিথমেটিক। সমস্ত এক্সাম কভার করবে, সমস্ত রেলে যা যা কিছু এক্সাম হয়, CBT 1, CBT 2 বোথ, একদম সাবজেক্ট ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে? যখন তোমরা নেবে সায়েন্স, তখন আলাদা আলাদা 4টে বই যাবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্ট। যখন জিকে নেবে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্স, সব আলাদা আলাদা যাবে। তাহলে কি, যখন যেটা পড়তে ইচ্ছা করবে সেটাই শুধু খুলে পড়তে পারবে। এবং সেখানে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ করা আছে 2016 থেকে 2021 সাল পর্যন্ত সমস্ত প্রশ্ন। আচ্ছা, এটার প্রাইসটা আমি একবার বলে দিই। সায়েন্সের পিডিএফ প্রাইস আছে 249, জিকের আছে 249, ম্যাথের আছে 349, ঠিক আছে? আর যদি কেউ প্রিন্ট হোম ডেলিভারিও নিতে পারো, প্রিন্ট হোম ডেলিভারি সায়েন্সের 585, জিকের 599, আর ম্যাথের হচ্ছে 749। কোনো এক্সট্রা চার্জ লাগবে না। সমস্ত পিডিএফ যদি একসঙ্গে নিয়ে নাও 699, আর সমস্ত বিষয়ের প্রিন্ট যদি একসঙ্গে হোম ডেলিভারি নাও 1599 টাকা। নেওয়ার সময় কি করবে, সিম্পল এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করো, পিডিএফ লিখে এখানে পেমেন্ট নাম্বার সেন্ড করে দেওয়া হবে, পেমেন্ট করে স্ক্রিনশট দেবে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে। আর যদি প্রিন্ট নাও, এই একই প্রসেস, এখান থেকে ফোন করে তোমার ডিটেলস আর অ্যাড্রেস জিজ্ঞাসা করে নেওয়া হবে। বাকি তোমরা অ্যাপ্লিকেশন থেকেও নিতে পারো, অ্যাপ্লিকেশনের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে বা কমেন্ট বক্সে, ওখান থেকে ডাইরেক্ট স্টাডি মেটেরিয়ালে গিয়ে ওখান থেকে কালেক্ট করে নিতে পারো। কোনো এক্সট্রা প্রাইস লাগবে না, যা প্রাইস এখানে বললাম সেটাই লাগবে। এছাড়া আমি ভিডিও শেষে ডিটেলসে আলোচনা করে দেবো আরও কোর্সের ব্যাপারে, কী করে কী পাবে না পাবে। আমরা প্রথমত আজকে ভিডিওটা শুরু করছি, মন দিয়ে শেষ পর্যন্ত দেখবে, অতি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখান থেকে কিন্তু 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার আসতে থাকে। আর সব থেকে বড় ব্যাপার কনসেপ্টের ব্যাপার, এখানে কনসেপ্ট তোমাকে বোঝানো হবে একদম ডায়াগ্রাম ধরে। তো মন দিয়ে ভিডিওটা দেখতে থাকো, এবং শেষে কিন্তু কমেন্ট করতে ভুলবে না যদি ভালো লেগে থাকে। ওকে, তো শুরু করছি। আগে দেখো প্রথমে যেটা আলোচনা করব আমরা, রক্ত সংবহন তন্ত্র। একদম ডাইরেক্ট আমরা সংবহনতন্ত্র পড়তে শুরু করে দেবো না, তার আগে তোমাদের বেসিক কিছু বলা খুব ইম্পর্টেন্ট, যেগুলো থেকে প্রশ্ন আসে পরীক্ষাতে। দেখো, সংবহনতন্ত্র জিনিসটা কি? সংবহনতন্ত্র জিনিসটা হচ্ছে যে সংবহনে অংশগ্রহণ করে যে সমস্ত অঙ্গগুলো, আমরা জানি যে কতগুলো অঙ্গ মিলে একটা তন্ত্র গঠন করে। তো সংবহনে আমাদের যে সমস্ত অঙ্গগুলো হেল্প করে, সেগুলো মিলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে সংবহনতন্ত্র। এবার প্রশ্ন হচ্ছে, সংবহনতন্ত্র হলো কেন, কি কাজ, কেন, কি দরকার ছিল? দেখ, আমি বলেছিলাম যে ক্ষুদ্রান্তে আমাদের সমস্ত খাদ্যের সম্পূর্ণ পরিপাকটা ঘটা, যে পরিপাকতন্ত্র যখন পড়েছিলাম দেখেছিলাম একদম অ্যাট লাস্ট ক্ষুদ্রান্তে সমস্ত পরিপাকটা কমপ্লিট হচ্ছিল, এবং ক্ষুদ্রান্তের মধ্যে যে ভিলাই ছিল তার মাধ্যমে সেই সরল খাদ্য উন্নতিতে রূপান্তর যেটা হচ্ছিল, সেইটার পুষ্টিগুণটা, সম্পূর্ণ খাদ্যগুণটা ভিলাই দ্বারা শোষিত হচ্ছিল, এবং ভিলাইয়ের নিচে যে রক্ত জালক ছিল
বা রক্তজালিকা রক্তবাহ ছিল, সেগুলোর মাধ্যমে প্রত্যেকটা রক্তের মাধ্যমে প্রত্যেকটা কোষে কোষে পৌঁছে যাচ্ছিল। ঠিক আছে, এটাই হচ্ছে মেন কাজ, প্রত্যেকটা সজীব কোষে খাদ্য উপাদানটা পৌঁছে দিতে হবে। তার জন্যই তো মেনলি খাবারের পুষ্টিগুণটা নিল কেন, প্রত্যেকটা কলা কোষেতে পৌঁছে যায়, সেই জন্যই না খাদ্য উপাদানটা। এছাড়া হচ্ছে অক্সিজেন, আমাদের শরীরে অক্সিজেন প্রয়োজন। অক্সিজেন কিসের জন্য প্রয়োজন স্যার? দেখো, আমাদের প্রত্যেকটা কলা কোষে পৌঁছে গেছে অক্সিজেন, গ্লুকোজ, খাদ্যর যে উপাদান সেটা পৌঁছে গেছে, এবং তার মধ্যে কি আছে? তার মধ্যে আছে কার্বোহাইড্রেট, তার মধ্যে আছে কি? শর্করা আছে, গ্লুকোজ। শর্করা বলবো না, কারণ সরল খাদ্য অনু পৌঁছেছে, তাই বলবো গ্লুকোজ আছে। ঠিক আছে, এই গ্লুকোজের সঙ্গে যতক্ষণ না পর্যন্ত অক্সিজেন এসে মিশছে ততক্ষণ পর্যন্ত এর দহন হবে না। আর দহন যদি না হয় তাহলে এনার্জি উৎপন্ন হবে না। কি উৎপন্ন হবে না? এনার্জি উৎপন্ন হবে না, মানে শক্তি উৎপন্ন হবে না। আর শক্তি যদি উৎপন্ন না হয় তাহলে আমাদের কিছুই করতে পারবো না, কারণ আমাদের সমস্ত শক্তির মূল্যে আমরা শক্তি যদি আমাদের না থাকে, এনার্জি যদি না থাকে, সব কিছুই আমাদের এনার্জির জন্যই আমরা করে থাকি। তাহলে মেন ইম্পর্টেন্ট কাজ কি? এনার্জি উৎপন্ন করা। এনার্জি উৎপন্ন করতে গেলে কি লাগবে? গ্লুকোজের সাথে অক্সিজেনটা যোগ হতে লাগবে। এবার প্রত্যেকটা কলা কোষে তো গ্লুকোজ পৌঁছে গেছে, কিন্তু অক্সিজেন কোথা থেকে আসবে? অক্সিজেন আসবে ফুসফুস থেকে। অক্সিজেন আসবে ফুসফুস থেকে। এবার সেই অক্সিজেনটাকে নিয়ে আসবে কে? অক্সিজেনটা নিয়ে আসবে কে? না, রক্ত নিয়ে আসবে। রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকে। রক্তের মধ্যে কি থাকে? হিমোগ্লোবিন থাকে। আমি আগেই বলেছি, রক্ত পাঠটা সেজন্য আলাদা করে পড়েছি। ওই হিমোগ্লোবিন কি একটা শ্বাসরঞ্জক, যেটাতে O2 CO2 পরিবহন করে, মানে O2 আসবে, এবং এই সমস্ত কাজটা হওয়ার পরে O2 ধরো চলে এলো কোনো কোষে, কোষের মধ্যে কি আছে? গ্লুকোজ আছে। এবার গ্লুকোজের অক্সিডেশন ঘটলো এবং সেটা কি উৎপন্ন করলো? এনার্জি উৎপন্ন করলো। এনার্জি উৎপন্ন করার সঙ্গে সঙ্গে কি উৎপন্ন করে? কার্বন ডাই অক্সাইড। কি উৎপন্ন করে? কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইডটা আবার হিমোগ্লোবিনের মাধ্যমে চলে যায়, আমরা পূর্ব প্রসেস, হৃৎপিণ্ড চলে যায়, হৃৎপিণ্ড থেকে ফুসফুসে চলে যায় এবং সেটা কার্বন ডাইঅক্সাইডে বেরিয়ে যায়। তো এই হচ্ছে পুরো প্রসেস। ঠিক আছে, তো সংবহন তন্ত্রের মাধ্যমে মেনলি এই জিনিসটাই ঘটে। এতগুলো কথা বলার কারণ হচ্ছে, রক্ত সংবহন তন্ত্রের মাধ্যমে কি ঘটে না, কোষে কোষে খাদ্য উপাদান পৌঁছে যায়, অক্সিজেন পৌঁছে যায়, এবং কোষে উৎপন্ন বিপাকজাত যে বর্জ্য পদার্থ সেটাও কিন্তু পৌঁছে যায়। দেখো, এখান থেকে কার্বন ডাইঅক্সাইড সেটা তো বেরিয়ে গেল, তোমাদের বললাম, এবং কোষের মধ্যে কিছু রেচন পদার্থ জন্মায়। কি হয়? রেচন পদার্থ থাকে। এই রেচন পদার্থটাও কিন্তু রেচন অঙ্গে পৌঁছে যায় কিসের মাধ্যমে? না, এই রক্তের মাধ্যমে। তো রক্তের সংবহন তন্ত্রের কত কাজ বুঝতে পারছো, সংবহন না হলে কি প্রবলেম হতো। এবার এই রক্ত সংবহন তন্ত্র না, আমাদের পুরো শরীরের মধ্যে সংবহন তন্ত্র কত প্রকার শরীরের মধ্যে। আচ্ছা, একটা কথা, এই যে রেচন পদার্থের কথা বললাম না, এটা রক্তের মাধ্যমেই হতে হবে। আচ্ছা, আমি এই দুটো বাদ দাও, এই রেচন পদার্থটা হয় মেনলি, তোমরা ফোকাস রাখবে যে এই যে O2 এবং যে আমাদের প্রত্যেকটা কোষে খাদ্য উপাদান পৌঁছে যাচ্ছে সেটা রক্তের মাধ্যমে হয়। আমি এটা শুধু রক্ত সংবহনতন্ত্র পড়ছি কারণ বলে আমি কথাটা বললাম, কারণ কি? কারণ আমাদের দেহে সংবহনতন্ত্র, প্রাণীদেহে সংবহনতন্ত্র 3 প্রকার হয়। একটা হচ্ছে জল সংবহনতন্ত্র, একটা হচ্ছে রক্ত সংবহনতন্ত্র, একটা হয় লসিকা সংবহনতন্ত্র। আমরা এখানে আলোচনা করছি এইটা নিয়ে, রক্ত সংবহনতন্ত্র নিয়ে। সেই জন্য আমি বললাম শুধু এইটুকু মনে রাখবে যে সজীব কোষে খাদ্য উপাদান পৌঁছে যায় এবং অক্সিজেন পৌঁছে যায়, এবং সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড যেটা বেরোয় সেটাও রিলিজ হয় রক্তের মাধ্যমে ফুসফুসে গিয়ে। এই হচ্ছে রক্ত সংবহনতন্ত্রের ব্যাপার। এবার রক্ত সংবহনতন্ত্র মনে রাখবে যে 2 প্রকারের হয়। ক প্রকারের? 2 প্রকারের হয়। একটা হচ্ছে মুক্ত, একটা হচ্ছে বদ্ধ। আমি আগের ভিডিওটা তো বলেছিলাম, তাও একবার বলে দিচ্ছি, মুক্ত এবং বদ্ধ। মুক্ত সংবহনতন্ত্র, বদ্ধ সংবহনতন্ত্র। এবার মুক্ত সংবহনতন্ত্র কাকে বলবো? আমি এগুলো আলোচনা করেছি তাই শর্টে বলছি না, যে সংবহনতন্ত্রে কেবলমাত্র হৃৎপিণ্ড এবং রক্ত বাহের মধ্যে আবদ্ধ থাকবে না, হৃৎপিণ্ড এবং রক্ত বাহের মধ্যে আবদ্ধ থাকবে না, পুরো দেহ গহ্বরটাকে কি বলা হয়? সিলোমও অনেক সময় বলা হয়। কি বলা হয়? সিলোম। সিলোমে পুরো উন্মুক্ত অবস্থায় থাকবে, সেটাকে মুক্ত। কথাটা শুনেই বুঝতে পারছো, মুক্ত মানে একদম আবদ্ধ থাকবে না, হৃৎপিণ্ড রক্তবাহের মধ্যে আবদ্ধ থাকবে না, দেহ গহ্বরে উন্মুক্ত অবস্থায় থাকবে। ঠিক আছে, এই জিনিসটা দেখা যায় কোথায়, কাদের দেখা যায় না, আরশোলার মধ্যে দেখতে পাবে, সমস্ত পতঙ্গের মধ্যে দেখতে পাবে, চিংড়ির মধ্যে দেখতে পাবে, শামুকের মধ্যে, ঝিনুকের মধ্যে এই বদ্ধ সংবহনতন্ত্র দেখতে পাবে, মুক্ত সংবহনতন্ত্র দেখতে পাবে। এবার আসছি বদ্ধ সংবহনতন্ত্র। কথাটা না শুনেই বুঝতে পারছো, বদ্ধ মানে কি? আবদ্ধ অবস্থায় আছে। কিসের আবদ্ধ অবস্থায় আছে?
না হৃৎপিণ্ড এবং রক্ত বাহের মধ্যে আবদ্ধ অবস্থায় আছে। এর কোনোভাবেই এরা দেহ গহ্বরে বা সিলোমে উন্মুক্ত অবস্থায় থাকবে না। এই বদ্ধ সংবহনতন্ত্র দেখা যায় মানুষের মধ্যে। মানুষের যে রক্ত সংবহনতন্ত্র সেটা হচ্ছে বদ্ধ সংবহনতন্ত্র। হাজারবার প্রশ্নটা এসেছে, মাথায় রাখবে যে মানুষের মধ্যে যে সংবহনতন্ত্র, যে রক্ত সংবহনতন্ত্র দেখা যায় সেটা কি না বদ্ধ সংবহনতন্ত্র। এই এই যে বদ্ধ সংবহনতন্ত্র, এটা তিনটে জিনিস নিয়ে গঠিত। একটা হচ্ছে হৃৎপিণ্ড, 2 নম্বর হচ্ছে রক্তবাহ, 3 নম্বর হচ্ছে রক্ত। ঠিক আছে, হৃৎপিণ্ড, রক্তবাহ, রক্ত। দেখো এখানে একটা কথা তোমাদের বলে রাখি, আমি কিছুক্ষণ আগে তোমাদের বললাম না যে ঝিনুক হচ্ছে মুক্ত সংবহনতন্ত্র। এই ঝিনুকটা ভালো করে খেয়াল রাখবে, ঝিনুকের মধ্যে না দু প্রকার জিনিসই দেখা যায়। অর্ধবদ্ধ সংবহনতন্ত্র দেখা যায়, অর্ধমুক্ত রক্ত সংবহনতন্ত্র দেখা যায়, দু প্রকারই দেখা যায়। তাই মাথায় রাখবে, যদি এরকম কোনো প্রশ্ন আসে যে অর্ধবদ্ধ আর অর্ধমুক্ত এরকম দেখা যায় এই রক্ত সংবহনতন্ত্র কার, মনে রাখবে ঝিনুকের। কার আছে না ঝিনুকের। এগুলো তোমরা খাতায় নোট করে নাও, ঠিক আছে, এগুলো মাইন্ডে আসছে, জাস্ট বলে দিচ্ছি তোমাদের। এবার দেখো, আমাদের সার্কুলেটরি সিস্টেম যে সংবহনতন্ত্র আছে না, তাতে দু প্রকার রক্ত দেখা যায়। একটা হচ্ছে পিওর ব্লাড, মানে একদম শুদ্ধ রক্ত। কি রক্ত? শুদ্ধ রক্ত। আর একটা হচ্ছে ইমপিওর ব্লাড। ইমপিওর ব্লাড মানে অশুদ্ধ রক্ত। এই শুদ্ধ অশুদ্ধ ব্যাপারটা কি না, শুদ্ধ রক্ত মানে হচ্ছে এর মধ্যে O2 যুক্ত থাকবে, আর অশুদ্ধ মানে হচ্ছে এর মধ্যে CO2 যুক্ত থাকবে, বাস, আর কিছু নয়। ঠিক আছে, এখানে কিছু টার্ম জেনে রাখো যে আমাদের শরীরে ধমনির মাধ্যমে এই শুদ্ধ রক্ত পরিবাহিত হয়। কিসের মাধ্যমে? ধমনির মাধ্যমে শুদ্ধ রক্ত পরিবাহিত হয়। ঠিক আছে, দেখো আমাদের শরীরে যে বারবার আমি রক্তবাহের কথা বলছি না, রক্তবাহ, কিসের কথা বলছি? রক্তবাহ। এই রক্তবাহ মেনলি তিনটে জিনিস নিয়ে গঠিত। এক হচ্ছে ধমনী, 2 হচ্ছে শিরা, আর 3 নম্বর হচ্ছে রক্তজালক। ধমনীকে ইংলিশে বলা হয় আর্টারি, ভেরি ইম্পর্টেন্ট ইংলিশ নামটা, তাই বলছি। ধমনীর ইংলিশ নাম কি? আর্টারি, ARTERY, আর্টারি। 2 নম্বর আছে শিরা, শিরার ইংলিশ হচ্ছে ভেন, VEIN। আর 3 নম্বর হচ্ছে রক্তজালক, সেটাকে বলা হয় ব্লাড ক্যাপিলারিজ। এখানে রক্তজালক নিয়ে বেশি আলোচনা করব না, মেনলি ধমনী আর শিরা নিয়ে, তাই দুটোর নাম মনে রাখবে, আর্টারি আর ভেন। আর রক্তজালকের ইংলিশ হচ্ছে ব্লাড ক্যাপিলারিজ। ঠিক আছে, তো আমাদের দেহে যে শুদ্ধ রক্ত সেটা ধমনীর মাধ্যমে পরিবাহিত হয়, আর যে অশুদ্ধ রক্ত সেটা হয় ভেন, মানে শিরার মাধ্যমে পরিবাহিত হয়। কিসের মাধ্যমে? শিরার মাধ্যমে পরিবাহিত হয়। ঠিক আছে, এবার আমাদের দেহে যে রক্তটা আছে, ধরো মানে আমি যদি গ্র্যাভিটেশনের মাধ্যমে কি হয়, একটা বস্তুকে উপর থেকে ছাড়লে নিচের দিকে পড়ে যায়, তাহলে আমরা যদি সোজা হয়ে দাঁড়াতাম সমস্ত রক্তটা আমাদের নিচের দিকেই থাকতো, ওপর দিকে আসবে কি করে? পুরো শরীরে সরবরাহ হবে কি করে? আর একটা জিনিস ভেবে দেখো না, তোমাদের বাড়িতে ধরো সাবমার্সিবল করা আছে, জলের একটা সোর্স করা আছে, কোথা থেকে জলের একটা সোর্স আছে। এবার সেই জলের সোর্সটা তোমরা ট্যাঙ্ক খুললে পরে, মানে নল খুললে পরে জল পাও কেন? কারণ সেখানে অলরেডি জল থাকে, ট্যাপটা খোলো জল পাও। তো সেখানে প্রথমে কি করা হয়, সেই জলের যে সোর্সটা আছে, যেটা মাটি গর্ত খুঁড়ে যে সোর্সটা বার করা হচ্ছে, সেখান থেকে ডাইরেক্ট আমরা ট্যাঙ্কে জল তুলি। এবারে ট্যাঙ্কে জলটা উঠবে কি করে? একটা পাইপ লেগে দিলাম কি জলটা উঠে যাবে? না, ভেতরে কি থাকে? কোনো পাম্প মেশিন থাকে, যেটা পাম্প করে ওপরে জলটাকে তুলছে। আরে হ্যাঁ কি না? কথাটা বুঝতে পারছো? আমি কি বলছি, যেখান থেকে জলের সোর্সটা আছে সেই সোর্সটাতে একটা পাম্প মেশিন লাগানো হচ্ছে, এবং পাম্প মেশিনটাকে লাগিয়ে পরে কি করা হচ্ছে, জলটা তোলা হচ্ছে ট্যাঙ্কে। ঠিক আছে, ঠিক সেরকম আমাদের শরীরের মধ্যেও কোথাও না কোথাও একটা পাম্পিং মেশিন আছে, যেটা পুরো রক্তটাকে পুরো শরীরে সরবরাহ করছে, সঞ্চালিত করছে, পাম্প করছে। এই পাম্পিং মেশিনটার নাম হচ্ছে হার্ট। কি নাম? হার্ট, যেটাকে বলা হয় হৃৎপিণ্ড। ঠিক আছে, দেখো এই জিনিসটা তোমরা স্ক্রিনশট নিলে নিয়ে নাও, নাহলে আমি এটা মুছে দিচ্ছি, তারপর তোমাদের আমি দেখাচ্ছি হার্টের ব্যাপারটা। এতক্ষণ বুঝে গেলে কি করে কি রক্ত সংবহনতন্ত্র কি, এর কাজ কি, কত প্রকার সংবহনতন্ত্র হয়, ধমনী, শিরা, এগুলো ব্যাপারটা বুঝলে। এবারে আসি মেন জিনিস, যেটা আমাদের শরীরে রক্ত সরবরাহ করছে, যে পাম্পিং মেশিনটা, সেটা হচ্ছে হার্ট। সে হার্টের ব্যাপারে আলোচনা করব। তো এটা স্ক্রিনশট নিলাম, নাহলে আমি পুরো মুছে দিচ্ছি। এই ছবিটা খুব ভালো করে দেখো, কিছু ছবির মাধ্যমে না দেখলে জিনিসটা বোঝাটা মুখে বললে অতটা প্রবলেম হবে তোমাদের। এখানে ভালো করে দেখো, এই হচ্ছে আমাদের দেহ কলা। এই যে এগুলো যেটা আছে, এগুলো হচ্ছে আমাদের দেহ কলা। ঠিক আছে, দেহ কলা।
ঠিক আছে, এই হচ্ছে আমাদের হার্ট, এই যেটা আছে এটা হচ্ছে আমাদের কি হার্ট, হৃদয়। দাগগুলো মুছে দিই, নাহলে তোমাদের হয়ে যাবে অসুবিধা বুঝতে। এটা হচ্ছে তোমাদের হার্ট। দেখো জিনিসটা ভালো করে লক্ষ্য করো, হার্ট থেকে, এই যে হার্ট থেকে কি সাইড কি না সাইড ডিটেলস আমরা পরে পড়ছি, তার আগে দেখে নাও এই হার্ট থেকে পাম্প করে এই যে রক্তটা আসছে, এই রক্তটা আমাদের দেহকোষের মধ্যে চলে আসছে এবং এখানে কি করছে, এখানে এনার্জি উৎপন্ন করছে। এনার্জি উৎপন্ন করার পর আমি কি বললাম, সেখানে কি উৎপন্ন হবে, কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডটা রক্ত কি করছে, নিয়ে চলে যাচ্ছে কোথায় না হার্টের মধ্যে নিয়ে চলে যাচ্ছে। আরে নিয়ে যাচ্ছে কি না, এই যে যে এই সোর্সটা এইদিকে নিয়ে যাচ্ছে, হার্টের মধ্যে নিয়ে যাচ্ছে এবং হার্ট থেকে চলে যাচ্ছে আবার কোথায়, আবার চলে যাচ্ছে ফুসফুসে। কোথায় চলে যাচ্ছে, ফুসফুসে চলে যাচ্ছে এবং ফুসফুসে CO2টা বেরিয়ে যাচ্ছে, O2টা আসছে, দিয়ে আবার এইভাবে হার্টে আসছে, O2 পূর্ণ রক্তটা হার্টে আসছে, হার্ট থেকে আবার সেটাকে পাম্প করে বিভিন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে দিচ্ছে। তাহলে হার্টটা কি, শুধুমাত্র একটা পাম্পিং মেশিন, যেটা কি করে, যেটা একটা ছান্দিক গতিতে, একটা ছন্দবদ্ধ গতিতে সারা দেহের রক্তটাকে সঞ্চালন করে। ঠিক আছে, এটা আমি পরে পড়ছি যে কতবার হয়, কতবার মিনিটে গড়ে 72 বার হয়, সেটা ব্যাপার পরে আসছে, কিন্তু আপাতত তোমাদের হার্ট জিনিসটা কি সেই ব্যাপারে একটা বেসিক আইডিয়া হলো। হ্যাঁ, বেসিক আইডিয়া, এখনও পর্যন্ত পুরোপুরি জানো নি। এবার আমরা হার্টের সম্পর্কে ডিটেলস পড়বো, হার্টের গঠন কীরকম হয়, হার্টের কাজ কি, কোথায় ডান নিলয় কোথায় বাম নিলয়, পুরো ডিটেলসে পড়বো। দেখো আগে এটা আমি মুছে দিচ্ছি, এটা আগে দেখো। তার আগে এই জিনিসটা দেখে নাও, রক্ত সংবহনতন্ত্র কি বলছে। এই তন্ত্রটি দুটি মূল উপাদান নিয়ে গঠিত, যথা হৃৎপিণ্ড এবং রক্তবাহ। হৃৎপিণ্ড এবং রক্তবাহ, রক্তবাহের ব্যাপারটা বোঝা গেছে যে রক্তবাহ 3 প্রকার, ধমনী, শিরা এবং রক্তজালক। ধমনী, শিরা এবং রক্তজালক। আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে হৃৎপিণ্ড। এটা মুছে দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে নাও। দেখো এই হচ্ছে হৃৎপিণ্ড, এই হচ্ছে হৃৎপিণ্ডের ছবি। এবার সবাই বলে স্যার বাংলায় নেই কেন, এই ছবিটা তোমাদের বোঝানোর জন্য পারফেক্ট, বাংলাতেও আছে, বাংলাতেও দেখাবো। তার আগে এটা ভালো করে বুঝে নাও, কারণ এটাতে ভালো করে বুঝতে পারবে। একদম ইজিলি বোঝাচ্ছি, একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, ব্যাপারটা বোঝো। দেখো প্রথমত আমি প্রথমে পার্টগুলো তোমাদের চিনি দিই। এই যে উপরে পার্টটা আছে না, সুপিরিয়র ভেনা কোভা, এটার মানে হচ্ছে, এর বাংলা হচ্ছে, আরে লেখাপড়, সুপিরিয়র ভেনা কোভা এর বাংলা মানে হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা। আমি এই ছবিটা ইচ্ছা করে নিয়েছি যাতে ইংলিশটার সাথে সাথে তোমরা বাংলাটা জানতে পারো, দুটোই জানতে পারা যায়, সেই জন্য ঊর্ধ্ব মহাশিরা, এটার বাংলা কি বললাম, ঊর্ধ্ব মহাশিরা। ঠিক আছে, এবারে নিচের পার্টটা এসো, এখানে কি আছে, ইনফিরিয়র ভেনা কোভা, এটার বাংলা মানে হচ্ছে নিম্ন মহাশিরা। এটা ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা। এই যে পার্টটা দেখতে পাচ্ছ, এই যে রাইট আর্টিয়াম লেখা আছে, এর বাংলা মানে কি, এর বাংলা মানে হচ্ছে ডান অলিন্দ। ডান অলিন্দ। ঠিক আছে, এই পার্টটা হচ্ছে ডান অলিন্দ, বোঝা গেল। এই পার্টটাকে মুছে দিচ্ছি আমি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর এটা কেন মুছলি ভাই, হ্যাঁ ঠিক আছে। এই পার্টটা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিক্যাল, এটার বাংলা মানে হচ্ছে ডান নিলয়। ঠিক আছে, এই পার্টটা হচ্ছে ডান নিলয়, ভালো করে মন দিয়ে দেখবে, এই পার্টটা হচ্ছে ডান নিলয়, মুছে দিলাম। আচ্ছা, এই যে পার্টটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিক্যাল। এই পার্টটা হচ্ছে লেফট ভেন্ট্রিক্যাল, এটাকে বাংলায় কি বলা হয়, এটাকে বলা হয় বাম নিলয়। ঠিক আছে, ভেন্ট্রিক্যাল কথাটার অর্থ হচ্ছে নিলয়। কি বললাম, ভেন্ট্রিক্যাল কথাটার অর্থ হচ্ছে নিলয়। দেখো রাইট ভেন্ট্রিক্যাল, এই যে রাইট ভেন্ট্রিক্যাল, এটা লেফট ভেন্ট্রিক্যাল মানে নিলয়, বাম নিলয়। ভেন্ট্রিক্যাল কথাটার অর্থ হচ্ছে নিলয়। আর আর্ট্রিয়াম কথাটার অর্থ হচ্ছে অলিন্দ। যেমন এখানে দেখতে পাচ্ছ লেফট আর্টিয়াম, এই যে এই পার্টটা লেফট আর্টিয়াম, এটার বাংলা কি, লেফট আর্টিয়ামের বাংলা হচ্ছে বাম অলিন্দ। ঠিক আছে, আপাতত এইটুকু জানো, পরে বাকিটা দেখছি। দেখো ঊর্ধ্ব মহাশিরা থেকে কি হয়, এই সুপিরিয়র ভেনা কোভা, এটা থেকে কি হয়, এটা থেকে এই যতগুলো তুমি ব্লু কালারের দেখছো,
এই যে আসছে ব্লাডটা আসছে, এই যে ব্লাডটা আসছে, এখান থেকে CO2 পূর্ণ রক্ত আসছে ঊর্ধ্ব মহাশিরা থেকে। বডির ওপরের পার্ট যেটা আছে সেখান থেকে CO2 পূর্ণ রক্ত এই সুপিরিয়র ভেনা কাভা থেকে আসে। স্যার আসে কোথায়? আরে আমরা দেখতে পাচ্ছি যেটা উন্মুক্ত হয়েছে কোথায়, রাইট আর্টিয়াম মানে ডান অলিন্দে আসে। কোথায় আসে? ডান অলিন্দে আসে। এই যে ইনফিরিয়র ভেনা কাভা, এটার বাংলা হচ্ছে নিম্ন মহাশিরা। শরীরের নিম্নে পার্ট মানে উপরের পার্টটা আসে ঊর্ধ্ব মহাশিরা থেকে, শরীরের ঊর্ধ্ব পার্টের উপরের দিকের পার্টটার কার্বন ডাইঅক্সাইড, আমি প্রথমে বললাম যে আমাদের শর্করা থাকে, গ্লুকোজ থাকে, আমাদের অক্সিজেন যায়, অক্সিজেন গিয়ে অক্সিডাইজেশন হয় এবং সেটা এনার্জি উৎপন্ন করে, আর তার সঙ্গে CO2 উৎপন্ন করে। ওই যে CO2টা উৎপন্ন করছে রক্তের মাধ্যমে, কোথায় আসছে? সেই CO2 পূর্ণ যে রক্তটা, CO2 পূর্ণ রক্তটা যেটাকে আমরা বলছি ইমপিওর ব্লাড, অশুদ্ধ রক্ত, CO2 পূর্ণ রক্ত, সেটা ঊর্ধ্ব মহাশিরা থেকে রাইট আর্টিয়ামে আসে। আর এই নিম্ন মহাশিরা মানে শরীরের যে নিচের পার্টে যে CO2 পূর্ণ রক্তটা, সেটা এই সাইড দিয়ে যায়, এই সাইড দিয়ে এসে কোথায় আসছে না এখানেই আসছে, এই রাইট আর্টিয়ামে আসছে। তাহলে ডান অলিন্দে আমরা বুঝতে পারছি যে CO2 পূর্ণ রক্তটা আসছে পুরো দেহের, পুরো শরীরের ডান অলিন্দে আমাদের CO2 পূর্ণ রক্তটা আসছে, ডান অলিন্দে। বোঝা গেল? ঠিক আছে, এবার দেখো এই রক্তটা এখানে এই যে গেটটা দেখতে পাচ্ছ, এই গেটটাকে না জাস্ট ধাপ করে খুলে পরে রক্তটা কোথায় প্রবেশ করে? রাইট ভেন্ট্রিকেল। কোথায় প্রবেশ করে? রাইট ভেন্ট্রিকেল, যেটাকে বলা হয় ডান নিলয়। কোথায় প্রবেশ করে যায়? এই ডান নিলয়ে প্রবেশ করে যায়। বেশি দাগ দেবো না, তাহলে বুঝতে অসুবিধা হবে। এই রাইট ভেন্ট্রিকেল ডান নিলয়ে অবস্থান মানে রক্তটা প্রবেশ করে। এই যে গেটটা খুললো, এই যে দরজাটা খুললো, এখানে একটা ভাল্ব থাকে, সেই ভাল্বটার নাম হচ্ছে ট্রাইকাসপিড, যেটাকে বাংলায় বলা হয় ত্রিপত্র কপাটিকা। কি বলা হয়? ত্রিপত্র কপাটিকা। এটাকে ইংলিশে বলা হয় ট্রাইকাসপিড ভাল্ব। ঠিক আছে, এবার রক্তটা এখানে চলে এসছে। কোথায় চলে এসেছে? ডান নিলয়ে চলে এসেছে। ডান নিলয়ে কী রক্ত আছে না CO2 পূর্ণ রক্ত। তাহলে আমার ডান অলিন্দিত CO2 পূর্ণ রক্ত আর ডান নিলয়ে CO2 পূর্ণ রক্ত। এখনও রক্ত কিন্তু শুদ্ধ হয়নি। ঠিক আছে, এবার দেখো এই রক্তটা এখানটা দিয়ে পাস হচ্ছে, এই জায়গাটা দিয়ে পাস হচ্ছে, এই জায়গাটা দিয়ে পাস হচ্ছে, এই যে জায়গাটা দিয়ে পাস হচ্ছে, এর মুখে এই যে গেটটা, এখানে একটা গেট আছে, এখানে একটা ভাল্ব আছে। এই ভাল্বটার নাম হচ্ছে পালমোনারি ভাল্ব। কি ভাল্ব? পালমোনারি ভাল্ব। এই বাংলায় লিখে দিচ্ছি, পালমোনারি ভাল্ব। ঠিক আছে, তাহলে পালমোনারি ভাল্ব এর কাজ কি? পালমোনারি ভাল্বের কাজ হচ্ছে এই ডান নিলয় থেকে রক্তকে, আর এই যেটা দিয়ে পাস হচ্ছে না, এটাকে বলা হয় পালমোনারি আর্টারি। কি বলা হয়? পালমোনারি আর্টারি। পালমোনারি আর্টারি কথাটার বাংলা মানে হচ্ছে ফুসফুসীয় ধমনী। ফুসফুসীয় ধমনী। এই পালমোনারি ভাল্ব, এই যেটা বললাম পালমোনারি ভাল্ব, এর কাজ হচ্ছে, এই যে গেটটা এখানে থাকে, এর কাজ হচ্ছে ডান নিলয় থেকে রক্তকে ফুসফুসীয় ধমনীতে যেতে দেয়। কি বললাম? ডান নিলয় থেকে, এই পার্টটা থেকে, এই যে পার্টটা ডান নিলয় থেকে, মুছে দিয়ে আবার দাঁড়াও নাহলে বুঝতে, আরে মুছ ভাই, যাই হোক যতটা মোছা গেছে, ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনীতে রক্তটাকে যেতে দেয়। এই যে রক্তটা যাচ্ছে, এই যে রক্তটা যাচ্ছে, এই যে রক্তটা যাচ্ছে। ঠিক আছে, তাহলে পালমোনারি ভাল্বের অনেক জায়গাতে, আরে আগের বারই পরীক্ষায় প্রশ্ন এসেছিল, এই যে পালমোনারি ভাল্বটা, এই পালমোনারি ভাল্বটার কাজ কি না ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনীতে রক্তকে যেতে দেয়। কিন্তু এই আমি যে ভাল্বগুলোর কথা বললাম, যে ভাল্বগুলোর কথা, এখানে একটা ভাল্ব ছিল, এই ভাল্বটার নাম ছিল ত্রিপত্র কপাটিকা। এই ত্রিপত্র কপাটিকাই বলো আর এই পালমোনারি ভাল্বের কথাই বলো, যে কোনো ভাল্ব, এর দুটো কাজ, এক তো রক্তকে যেতে দিচ্ছে সামনের দিকে, আর সেকেন্ড রক্তটাকে যাতে পিছনের দিকে ব্যাক করে না আসে। যেমন এই ডান নিলয় থেকে ফুসফুসে ধমনীতে রক্তটাকে যেতে দিচ্ছে, আবার তার সঙ্গে এর এটাও কাজ যে রক্তটা যাওয়ার সঙ্গে সঙ্গে গেটটা বন্ধ হয়ে যাচ্ছে, পিছন দিকে ব্যাক করে আসতে পারবে না। বোঝা গেল? এখান দিয়ে রক্তটা যাচ্ছে কোথায়? এই পালমোনারি আর্টারি ফুসফুসে ধমনী দিয়ে রক্তটা যাচ্ছে কোথায়? রক্তটা যাচ্ছে ফুসফুসে যাচ্ছে। কোথায় যাচ্ছে? ফুসফুসে যাচ্ছে। এবার একটা কথা লক্ষ্য করো, আমি কিছুক্ষণ আগেই বললাম যে ধমনী আমাদের শুদ্ধ রক্ত নিয়ে যায় আর শিরা আমাদের অশুদ্ধ রক্ত নিয়ে যায়। এই দুটো জিনিস আমি কিছুক্ষণ আগে বললাম, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এই ফুসফুসীয় ধমনী দিয়ে আমাদের কি যাচ্ছে না CO2 পূর্ণ রক্ত যাচ্ছে।
তাই মনে রাখবে এই ধমনীর আগে যদি ফুসফুসীয় কথাটা অ্যাড হয়ে যায়, ধমনীর আগে যদি ফুসফুসীয় কথাটি অ্যাড হয়ে যায়, তাহলে মনে রাখবে সেটা শুদ্ধ নয়, সেটা কি হয়ে যাবে? অশুদ্ধ রক্ত হয়ে যাবে। ঠিক আছে, ফুসফুসীয় যদি অ্যাড হয়ে যায় তাহলে অশুদ্ধ রক্ত হয়ে যাবে। আর শিরার আগেও যদি ফুসফুসীয় কথাটা অ্যাড হয়ে যায় তাহলে এটা অশুদ্ধ নয়, তখন এটা হয়ে যাবে শুদ্ধ রক্ত। বোঝা গেল জিনিসটা? তাহলে ফুসফুসীয় ধমনী দিয়ে আমাদের CO2 পূর্ণ রক্ত যায়, যেটাকে ইংলিশে বলা হয় পালমোনারি আর্টারি। এটা যাচ্ছে কোথায়? এটা যাচ্ছে ফুসফুসে। ফুসফুসে কেন যাচ্ছে রক্তটা? কারণ সেই রক্তটার মধ্যে CO2 আছে, CO2টাকে ত্যাগ করে দেবে এবং ফুসফুসের নতুন যে অক্সিজেন এসেছে অ্যালভিওলায়, বায়ুথলিতে, সেখান থেকে কি করবে? রক্তের মধ্যে যে হিমোগ্লোবিন আছে সে অক্সিজেনটাকে নিয়ে নেবে এবং রক্তটা হয়ে যাবে শুদ্ধ। তখন রক্তটার মধ্যে কি থাকবে না? শুধু অক্সিজেন থাকবে, সেটা পিওর ব্লাড হবে। এতদূর বোঝা গেল? এবার সেই যে O2 পূর্ণ রক্তটা, মানে অক্সিজেন পূর্ণ শুদ্ধ রক্তটা কোথায় আসছে না? এই পালমোনারি ভেন দেখতে পাচ্ছ, পালমোনারি ভেন, এটার বাংলা হচ্ছে ফুসফুসীয় শিরা। এটার বাংলা হচ্ছে ফুসফুসীয় শিরা। এই ফুসফুসীয় শিরার মাধ্যমে কোথায় আসবে না? লেফট আর্টিয়াম। এই যে লেফট আর্টিয়াম কথাটা আছে, এই লেফট আর্টিয়ামের বাংলা হচ্ছে বাম অলিন্দে। দেখো এইমাত্র বললাম শিরার মাধ্যমে ইমপিওর ব্লাড যায়, কার্বন ডাই অক্সাইড পূর্ণ, কিন্তু যেহেতু ফুসফুসীয় কথাটা অ্যাড হয়ে গেছে, জানবে এর মাধ্যমে শুদ্ধ রক্ত আসছে। কোথা থেকে আসছে না? হৃৎপিণ্ড থেকে, এই ফুসফুস থেকে আসছে। ফুসফুসের মধ্যে ওই ইমপিওর ব্লাডটা, যেটা CO2 পূর্ণ ছিল, সেটা বেরিয়ে গেল, তার মধ্যে অক্সিজেন ঢুকলো, এখন ব্লাডটা হয়ে গেল পিওর ব্লাড। সেই পিওর ব্লাডটা পালমোনারি ভেন, ফুসফুসীয় শিরার মাধ্যমে চলে এলো কোথায়? বাম অলিন্দে চলে এলো। তাহলে রক্তটা এখন কোথায় আছে? বাম অলিন্দে আছে। আর বাম অলিন্দে কি পূর্ণ রক্ত আছে? অক্সিজেন পূর্ণ রক্ত আছে। ঠিক আছে, এই অক্সিজেন পূর্ণ রক্তটা কি করলো না? এইখানে একটা গেট থাকে, এখানে একটা ভাল্ব থাকে, এই ভাল্বটাকে জাস্ট খুললো, ঠাপ করে খুললো, খুলে পরে কোথায় প্রবেশ করলো? লেফট ভেন্ট্রিকেলে, মানে যেটাকে বলা হয় বাম নিলয়। তাহলে বাম নিলয়তেও মনে রাখবে O2 পূর্ণ রক্ত থাকে। আর এইখানে যে ভাল্বটা খুললো, এই ভাল্বটার নাম হচ্ছে মাইট্রাল ভাল্ব। এই মাইট্রাল ভাল্বেরই অপর নাম হচ্ছে দ্বিপত্র কপাটিকা। দ্বিপত্র কপাটিকা, ইংলিশে এটাকে বলা হয় বাইকাসপিড। কি বলা হয়? বাইকাসপিড। বোঝা গেল? তাহলে এই গেটটা জাস্ট খুললো, খুলে পরে O2 যুক্ত রক্তটা এখন প্রবেশ করে গেল কোথায়? বাম নিলয়ে প্রবেশ করে গেল। তাহলে বুঝতে পারছো, ডান অলিন্দ, ডান নিলয়, এই দুটোতে থাকে CO2 পূর্ণ রক্ত, আর বাম অলিন্দ আর বাম নিলয় এগুলোই থাকে O2 পূর্ণ রক্ত। দেখো অলিন্দ আর নিলয় এটা গুলি যেতে পারে, সেই জন্য আমি আগেও বলেছিলাম একবার যে এইভাবে মনে রাখবে, অলিন্দ অ দিয়ে শুরু, মানে ওপরে, মেনলি ও দিয়ে শুরু হয় ওপরে, আমি মানলাম যে অ দিয়ে ওপরে। আর নিলয়ের প্রথম ওয়ার্ডটা কি আছে? দন্তে নয় হস্যি, মানে জানো নিচে। নিচেও দেখো নি দিয়ে শুরু হয়, আর নিলয়ও নি দিয়ে শুরু, তাই নিলয় সবসময় নিচে আর অলিন্দ সবসময় উপরে। এইভাবে তোমরা মনে রাখতে পারো, ট্রিক বলতে পারো, এভাবে মনে রাখতে পারো। এবার দেখো, এবার এখানে আমি কালিটা অন্য ইউজ করবো যাতে বুঝতে পারো। এবার রক্ত চলে এসছে আমার বাম নিলয়ে। কোথায় আছে? বাম নিলয়ে রক্তটা আছে। এই কালারটা ইউজ করলে কিছুই বোঝা যাবে না, গ্রিনটা ইউজ করছি, দেখো ঠিক আছে, এখানে রক্তটা আছে। এবার এই রক্তটা কোথা থেকে যাবে? রক্তটা এখান থেকে দেখো পাস হয়েছে, এখান থেকে পাস হয়েছে, এখান থেকে পাস হয়েছে, এখান থেকে পাস হয়েছে, এখান থেকে পাস হয়েছে। এই যেটা দিয়ে পাস হচ্ছে এটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যাওর্টা। অ্যাওর্টা মানে হচ্ছে মহাধমনী। অ্যাওর্টা মানে হচ্ছে মহাধমনী। ঠিক সেরকমই প্রত্যেকটা জায়গায় যেমন ভাল্ব ছিল, এইখানেও একটা ভাল্ব আছে, এই জায়গাটাও একটা ভাল্ব লাগানো আছে। যখন বাম নিলয় থেকে O2 পূর্ণ রক্তটা এই মহাধমনীর মধ্যে প্রবেশ করছে, এই ভাল্বটা খুলে যায়। এই ভাল্বটার নাম হচ্ছে অ্যাওর্টিক ভাল্ব। যেহেতু এটার নাম অ্যাওর্টা থেকে অ্যাওর্টিক ভাল্ব, মহাধমনী ভাল্ব এটা একটা। ঠিক আছে, মহাধমনী কপাটিকা, বা এটাকে বলতে পারো অ্যাওর্টিক কপাটিকা। ঠিক আছে, অ্যাওর্টিক ভাল্ব বা অ্যাওর্টিক কপাটিকা। এটার মাধ্যমে কি হয়ে গেল? এটার মাধ্যমে রক্ত চলে গেল, এটার মাধ্যমে শুদ্ধ রক্ত যাচ্ছে, শুদ্ধ রক্ত গিয়ে পড়ে। আচ্ছা একটা প্রবলেম হয়ে গেছে,
আমার ভিডিওটা কখন পজ হয়ে গেছে আমি বুঝতে পারিনি। আমি জানি না এই কথাটা আমি আগে বলেছি কিনা, তো আমি রিপিট করে দিচ্ছি একবার। যদি হয়ে থাকে তো ঠিক আছে, যদি না হয়তো শুনে নাও। দেখো, আমি বলেছিলাম যে পালমোনারি ভেন, এখানে একটা জিনিস বলতে ভুলে গেছিলাম আমি। পালমোনারি ভেন, এটা কিন্তু পালমোনারি ভেন থাকে কিন্তু 4 পিস। এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। প্রত্যেকটা ফুসফুসের জন্য দুটো করে থাকে। কি বললাম? প্রত্যেকটা ফুসফুসের জন্য দুটো করে থাকে, ঠিক আছে? তো এই মানে দুটো ফুসফুস থেকে ওটুপূর্ণ রক্তটা কোথায় আসে? লেফট আর্টিয়াম মানে বাম অলিন্দে চলে আসে। বোঝা গেল? বাম অলিন্দে চলে আসে। যাই হোক, আমি এটা বলতে ভুলে গেছি তাই বলে দিলাম। তো এবারে কি হচ্ছে, এই অ্যাওয়ার্টার মাধ্যমে মহাধমনির মাধ্যমে আমাদের অক্সিজেন পূর্ণ রক্তটা পুরো শরীরের মধ্যে ছড়িয়ে পড়লো, ঠিক আছে? পুরো শরীরের মধ্যে অক্সিজেন পূর্ণ রক্তটা মহাধমনির মাধ্যমে ছড়িয়ে পড়লো। এর মধ্যে একটা কথা বলে দিই, যে আমি যতগুলো তোমাদের ভালভের কথা বললাম, যেমন এখানে এই যে প্রথম যে গার্ডটা ছিল, এই যে প্রথম যে এখানে গার্ডটা ছিল, এখানে যে ভালভটা ছিল, এটা ছিল ত্রিপত্র কপাটিকা, মানে 3টে কপাটিকা ছিল, ঠিক আছে? এর ছিল 3টে কপাটিকা। এখানে যে ভালভের কথা বললাম, মাইটাল ভালভ যেটাকে বললাম, এটা হচ্ছে দ্বিপত্র কপাটিকা। দ্বিপত্র কপাটিকা মানে হচ্ছে 2 পাল্লাযুক্ত কপাটিকা। এটা হচ্ছে 3টে পাল্লাযুক্ত, এটা 2টো পাল্লাযুক্ত। আর বাকি যেগুলো আমি বললাম মানে পালমোনারি কপাটিকা, যেমন এটা হচ্ছে এই যে কোথায় ছিল, এই জায়গাটায় পালমোনারি কপাটিকা। এটা মনে রাখবে একটা অর্ধচন্দ্রাকার কপাটিকা। কি বললাম? পালমোনারি কপাটিকা, এটা একটা অর্ধচন্দ্রাকার কপাটিকা। এছাড়া কোন কপাটিকা বললাম? অ্যাওয়ার্টিক কপাটিকা, অ্যাওয়ার্টিক ভালভ, এই জায়গাটায় যেটা থাকে অ্যাওয়ার্টিক কপাটিকা, এটাও মনে রাখবে অর্ধচন্দ্রাকার কপাটিকা, ঠিক আছে? তো এগুলো সব মনে রাখবে অর্ধচন্দ্রাকার, ঠিক আছে? আর এটা হচ্ছে 3 পাল্লাযুক্ত ত্রিপত্র কপাটিকা, দ্বিপাল্লাযুক্ত দ্বিপত্র কপাটিকা। আচ্ছা, আমি পুরো ডিটেলসে বলে দিলাম। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি পুরোটা, যদি মাঝখানে পজ হয়ে যায় আমি সেই জন্য বুঝতে পারলাম না ব্যাপারটা। আরেকবার বলে দিচ্ছি। দেখো, আমাদের ওপরে শরীরের ওপরের যে পার্টটা, ওটা থেকে CO2 পূর্ণ পুরো রক্তটা এই সুপিরিয়র ভেনাকোভা মানে ঊর্ধ্ব মহাশিরা, সুপিরিয়র ভেনাকোভা ঊর্ধ্ব মহাশিরা থেকে চলে এলো আমাদের রাইট আর্টিয়ামে মানে ডান অলিন্দে চলে এলো। আর শরীরের নিচের পার্ট থেকে ইনফেরিয়ার ভেনাকোভা যেটাকে বলে নিম্ন মহাশিরা, নিম্ন মহাশিরা থেকে CO2 পূর্ণ রক্তটা চলে এলো কোথায়? রাইট আর্টিয়ামে। সব রক্তটা এলো রাইট আর্টিয়াম মানে ডান অলিন্দে। ডান অলিন্দে এসে পড়ে এই যে পার্টটা খুলে গেল, এই পার্টটা আছে ত্রিপত্র কপাটিকা, ত্রিপত্র কপাটিকাটা খুলে গেল। খুলে গিয়ে কি কোথায় প্রবেশ করে গেল? না রাইট আর্টিয়াম মানে ডান নিলয়ে প্রবেশ করে গেল। কোথায় প্রবেশ করে গেল? ডান নিলয়ে। ডান নিলয় থেকে এই যে পালমোনারি আর্টারি, এই যে পালমোনারি আর্টারি যেটাকে বলে ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় ধমনীর মাধ্যমে রক্ত চলে গেল কোথায়? না সোজা ফুসফুসে চলে গেল। এখানে একটা ভালভ থাকে, এই ভালভটার নাম হচ্ছে পালমোনারি ভালভ। কি ভালভ? পালমোনারি ভালভ। পালমোনারি ভালভটা খুলে পালমোনারি আর্টারির মাধ্যমে ফুসফুসীয় ধমনীর মাধ্যমে কোথায় চলে গেল? ফুসফুসে চলে গেল। তাহলে ফুসফুসীয় ধমনীর মাধ্যমে কি যাচ্ছে? CO2 পূর্ণ রক্ত। বোঝা গেল? ফুসফুসের মাধ্যমে সেটা শুদ্ধ হলো মানে ওই রক্তটার মধ্যে অক্সিজেন মিশ্রিত হলো। অক্সিজেন মিশ্রিত হয়ে এই পালমোনারি ভেন মানে ফুসফুসীয় শিরা এর মাধ্যমে কোথায় চলে এলো? না লেফট আর্টিয়াম। লেফট আর্টিয়াম মানে হচ্ছে বাম অলিন্দ। বাম অলিন্দ থেকে এই কপাটিকাটা খুললো মানে দ্বিপত্র কপাটিকা খুলে গেল, চলে এলো লেফট ভেন্টিক্যাল। লেফট ভেন্টিক্যাল মানে হচ্ছে বাম নিলয়। বাম নিলয়ে রক্ত প্রবেশ করে গেল। তাহলে বাম নিলয়ে এখন কি আছে? অক্সিজেন পূর্ণ রক্ত আছে। এখান থেকে এই যে কপাটিকাটা, এই কপাটিকাটার নাম হচ্ছে অ্যাওর্টিক ভালভ বা অ্যাওর্টিক কপাটিকা, যেটা বললাম না অর্ধচন্দ্রাকার কপাটিকা। এই কপাটিকাটা খুলে গেল, খুলে গিয়ে রক্ত চলে গেল এখান থেকে কোথায়? অ্যাওর্টা মানে মহাধমনীর মাধ্যমে পুরো শরীরে অক্সিজেন পূর্ণ রক্তটা ছড়িয়ে পড়লো। এই হচ্ছে পুরো সিস্টেম। তো তোমরা এটা স্ক্রিনশট নিতে পারো, আমি মুছে দিচ্ছি। তোমরা পিওর ছবিটা যেটা ফটো আছে ওটাও নিতে পারো। তো স্ক্রিনশট চাইলে কেউ নিয়ে নাও, ঠিক আছে? এরপরে দেখো, এরপরে আর একটা ছবির মাধ্যমে আমরা একটুখানি আরও ডিটেলসে বুঝবো। এখানে তো ডিটেলস বুঝেই গেলাম, আগে বুঝবো তারপরে লেখাগুলো পড়বো বা লেখাগুলো দেখবো। আগে বুঝে নাও জিনিসটা। এখানে এই কালারটা ইউজ করলে বুঝতে পারবে। দেখো, এটা নয়, এটা দেখো, এইখানে আমাদের এটা হচ্ছে হার্ট, এখানে এটা হচ্ছে আমাদের হার্ট, ঠিক আছে? এই হার্টের মাধ্যমে বললাম পাম্পিং মেশিন, এটা কি করছে? দেখো, শরীরে
এই শুদ্ধ রক্তটা আমাদের কি বললাম, মহাধমনীর মাধ্যমে পুরো শরীরে ছড়িয়ে দিচ্ছে। কি বললাম, পুরো শরীরে ছড়িয়ে দিচ্ছে। এখানে কি আছে, এটা আপার পার্ট, এখানে ঢুকে গেল অক্সিজেন, এটার মাধ্যমে কি ঢুকে গেল, এটার মধ্যে অক্সিজেন ঢুকে গেল। অক্সিজেন ঢুকে গিয়ে কি করলো, অক্সিজেন ঢুকে গিয়ে অক্সিডাইজেশন করলো, গ্লুকোজের অক্সিডাইজেশন হলো। অক্সিডাইজেশন হলে পরে কি হয় বলেছি, এনার্জি উৎপন্ন হয়, আর তার সাথে কি উৎপন্ন হয়, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এবার এই জিনিসটা লক্ষ্য করো, এদিকে যেটা যাচ্ছে দেখো ব্লু কালার মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড রক্ত এটার মাধ্যমে যাচ্ছে। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এখানে চলে এলো। এবার রক্তটা কোথায় প্রবেশ করছে, লিভার। এই জায়গাটা কি, এটা হচ্ছে লিভার। এটা কি, এটা হচ্ছে লিভার। দেখো লেখা আছে লিভার, যকৃৎ। এটা মনে রাখবে, অ্যাওর্টা, বারবার বুঝে লেখা আছে অ্যাওর্টা, মহাধমনী। এই মহাধমনীর মাধ্যমে কিন্তু ছড়াচ্ছে রক্ত। এখন চলে এসছে কোথায়, O2 পূর্ণ রক্ত চলে এসছে লিভারে কাজ হলো। লিভারে কাজ হয়ে এই হেপাটিক ভেন, হেপাটিক কথাটা ইউজ কিসের ক্ষেত্রে হয় বলেছিলাম, লিভারের ক্ষেত্রে। লিভারে নিয়ে পড়াশোনা, যকৃৎ নিয়ে পড়াশোনা কি বলেছিলাম, হেপাটোলজি বলেছিলাম। হেপাটিক কথাটা যেখানে দেখবে জানবে লিভার বা যকৃৎ নিয়ে বলছে। দেখো হেপাটিক ভেনের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড পূর্ণ রক্তটা আবার এইটাতে মিশে গেছে। প্রত্যেকটা দেখো এই পার্টটাতে এসে মিশছে, প্রত্যেকটা CO2 পূর্ণ রক্ত। আর আমাদের এই পার্টে কি আছে, এই পার্টে আছে আমাদের মহাধমনীর মাধ্যমে O2 পূর্ণ রক্ত প্রত্যেকটা পার্টে প্রত্যেকটা অঙ্গতে আমাদের ঢুকছে। তারপরে চলে এসো হেপাটিক পোর্টাল ভেন কি জিনিসটা পরে বলছি। দেখো এই যে পার্টটা হচ্ছে কি, এই পার্টটা হচ্ছে স্টোমাক বা ইন্টেস্টাইন, মানে পাকস্থলী ক্ষুদ্রান্ত, যেটা ইন্টেস্টাইন পার্ট যেগুলো, সেগুলোর মাধ্যমে ঢুকে গেল রক্ত। এবার রক্ত কি করলো, এটার মাধ্যমে কাজ করলো। এবার একটা জিনিস লক্ষ্য করো, এই প্রশ্নটা অনেকবার এসছে, এই যে এখানে যে ঢুকলো বডির আপার পার্টে ঢুকে পড়ে কাজ করে CO2 পূর্ণ রক্তটা দেখো একটা নালীর মাধ্যমে গেছে। আমি এই জায়গাটা মুছে দিই, তাহলে দেখতে পাবে। দেখো দেখতে পাচ্ছ এই জায়গাটা একটা নালীর মাধ্যমে গেছে, CO2টা একটা রক্ত বাহের মাধ্যমে গেছে। ঠিক আছে, এখানেও দেখো আমি এই পার্টটা মুছে দিচ্ছি, এটাও দেখো একটা রক্ত বাহের মাধ্যমে গেছে, CO2 পূর্ণ রক্তটা। কিন্তু এই যে পাকস্থলী মানে স্টমাক, ইন্টেস্টাইন, এর দেখো কোনো রকম ভেন আছে, এর কোনো রকম কোনো শিরার সঙ্গে যুক্ত হয়েছে না। এ কি করে যাচ্ছে, এ যাচ্ছে এই লিভারে। প্রথমে কোথায় যাচ্ছে, প্রথমে যাচ্ছে লিভার থেকে এই হেপাটিক ভেনের মাধ্যমে এখানে CO2 পূর্ণ রক্তটা আসছে। তাহলে মনে রাখবে, পাকস্থলীর আলাদাভাবে কোনো রকম কোনো ভেন নেই। এই লিভারে প্রথমে যেটা অশুদ্ধ রক্ত, যেটা কার্বন ডাই অক্সাইড পূর্ণ রক্ত, সেটা প্রথমে লিভারে যায়, লিভারে হেপাটিক ভেনের মাধ্যমে CO2 পূর্ণ রক্তটা প্রবাহিত হয়। বোঝা গেল, এটা স্টমাক আর ইন্টেস্টাইনের জন্য মনে রাখবে। এবার আসছে রেনাল আর্টারি, যেটা আমাদের রেচন অঙ্গ, যেটা রেচন অঙ্গের মধ্যেও দেখো ঢুকছে, এখানে কাজ করছে। যেমন কিডনি দিয়ে দিয়েছে, এখানে দেখো কিডনিতে কাজ হয়ে দেখো রেনাল ভেনের মাধ্যমে, মানে আমাদের রেচন যে শিরা আছে তার মাধ্যমে CO2 পূর্ণ রক্ত প্রবাহিত হয়, তার মাধ্যমে CO2টা চলে যাচ্ছে, CO2 পূর্ণ রক্তটা চলে যাচ্ছে। এটা লোয়ার বডির যে লোয়ার পার্টগুলো আছে সেখানে কাজ হওয়ার পরও দেখো এখান থেকে CO2 পূর্ণ রক্তটা বেরিয়ে যাচ্ছে। এবার দেখো এখান থেকে তো যাচ্ছে, আমি এই কালারটা চেঞ্জ করে দিই, এখান থেকে তো যাচ্ছে রক্তটা, এটা CO2 পূর্ণ রক্ত আছে, CO2 পূর্ণ রক্তটা গেল কোথায়, CO2 পূর্ণ রক্তটা গেল ঠিক এই জায়গাটায়। এই জায়গাটা কি জায়গা, এটা হার্টের জায়গা। হার্টের কোন জায়গায় গেছে, হার্টের গেছে কোন জায়গাতে না, উপরে আছে, উপরে মানে অলিন্দ। কোন অলিন্দ না, ডান অলিন্দে গেছে। এবার একটা জিনিস লক্ষ্য করো, আমি বলেছিলাম বডির যে নিচের পার্টের রক্তটা মানে CO2 পূর্ণ রক্তটা যাবে, সেটা ইনফেরিয়ার ভেনা কাভা মানে নিম্ন মহাশিরার মাধ্যমে যাবে, যেটা এটা ইনফেরিয়ার ভেনা কাভার মাধ্যমে গেছে। ঠিক আছে, আর উপর থেকে যে পার্টটা আসছে, যেটাকে কি বলেছিলাম, সুপিরিয়ার ভেনা কাভার মাধ্যমে কি হবে, ওপরের দিকের পার্টটা থেকে ওর CO2 পূর্ণ রক্ত, অশুদ্ধ রক্ত কোথায় আসবে না, এটাও ডান অলিন্দেই আসবে। ডান অলিন্দে এসে এখানে তারপরে কোথায় আসবে, ডান নিলয়ে আসবে। ডান নিলয় থেকে কোথায় চলে যাবে, এই, আচ্ছা এইটা কিন্তু ভুল করো না, আমি এটার ক্ষেত্রে বলি, এটা কিন্তু পালমোনারি আর্টারির মাধ্যমে কিন্তু রক্তটা যাচ্ছে, ফুসফুসে যাচ্ছে। ঠিক আছে, আমি জাস্ট বলতে চেয়েছি যে ওপরের দিকে যে
ওপরের বডির ওপরের যে পার্টটা, তা সেই যে CO2 পূর্ণ রক্তটা আসবে সেটা আসবে সুপিরিয়র ভেনা কোভা, মানে হচ্ছে ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে, সেটা বলতে চেয়েছি। আসছে কোথায় না এই জায়গাটাতে চলে আসছে, এসে পরে কোথায় চলে এলো এখন রক্তটা, এখন ডান অলিন্দ থেকে ডান নিলয়ে চলে এলো, এই জায়গাটায় চলে এলো। এবার আমি কি বলেছিলাম, ফুসফুসীয় ধমনির মাধ্যমে রক্তটা যাবে কোথায়, ফুসফুসে। দেখতে পাচ্ছ এখানে পালমোনারি আর্টারি লেখা আছে, এর মানে কি, এর মানে তো ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় ধমনী। এর মাধ্যমে চলে গেল কোথায়, লাংসে চলে গেল, লাংসে। লাংসের মাধ্যমে CO2টা বেরিয়ে গেল, O2টা ওর মধ্যে মিশে গেল রক্তর মধ্যে, তাহলে রক্তটা হয়ে গেল এখন পিওর ব্লাড। পিওর ব্লাডটা দেখো রেড কালারের সাইন দেওয়া আছে। এই পালমোনারি ভেন যেটাকে বলা হয় ফুসফুসীয় শিরা, এই ফুসফুসীয় শিরার মাধ্যমে চলে গেল কোথায়, ফুসফুসীয় শিরার মাধ্যমে চলে গেল কোথায় না বাম অলিন্দে, চলে এসছে বাম অলিন্দে। বাম অলিন্দ থেকে আবার বাম নিলয়ে চলে যাবে, তার মাধ্যমে তারপরে আবার কি হবে, মহাধমনির মাধ্যমে পুরো শরীরের মধ্যে রক্তটা ছড়িয়ে পড়বে। এই প্রসেস কন্টিনিউ চলতে থাকে। যদি এই জায়গাটাকেও বুঝতে না পারো, আবার রিপিট করে দেখো, 2 বা 3 বার রিপিট করে দেখো, ছবিটা দেখো, এটা দেখো, 100% বুঝতে পারবে। আমি বোঝানোর সমস্ত রকম চেষ্টা করেছি। তো এই ছিল এখানের বোঝানোর ব্যাপার। এবারে তোমরা যেগুলো পড়ার আছে সেগুলো পড়ো, এটা ছিল মেন ফান্ডা, আমি তোমাদের বলে দিলাম। তো এটা স্ক্রিনশট নিয়ে নাও, বা আমি এটা মুছে দিচ্ছি, তো এটা তোমরা স্ক্রিনশট নিতে পারো। দেখো এখানেও আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি, বোঝানো না জাস্ট বলে দিচ্ছি। দেখো এটা হচ্ছে লাংস, লাংসের মাধ্যমে পালমোনারি ভেন, পালমোনারি ভেন মানে হচ্ছে কি বললাম, ফুসফুসীয় শিরা, ফুসফুসীয় শিরার মাধ্যমে কোথায় এলো, লেফট আর্টিয়াম, লেফট আর্টিয়াম বলে তো বাম অলিন্দ, বাম অলিন্দে চলে এলো। বাম অলিন্দ থেকে কোথায় চলে এলো, বাম নিলয়ে। বাম নিলয় থেকে কোথায় যাবে, অ্যাওর্টা, মহাধমনীতে। মহাধমনী থেকে কোথায় যাবে, বিভিন্ন প্রকার বডি টিস্যুতে যাবে, মানে দেহ কলাতে চলে যাবে, দেহ অঙ্গে চলে যাবে, দেহ কলাতে চলে যাবে। সেখানে কাজ হলো, সেখানে কাজ হওয়ার পর CO2 পূর্ণ রক্ত, দেখো ব্লু কালারের সাইন দিয়ে দেখিয়েছে, ব্লু কালারের, কোথায় চলে যাবে, ভেনা কোভা। ভেনা কোভা থেকে কোথায় চলে যাবে, আমি বলেছিলাম না ইনফেরিয়ার সুপিরিয়ার ভেনা কোভা আর ইনফেরিয়ার ভেনা কোভা, এই দুটো থেকে কোথায় চলে যাবে, রাইট আর্টিয়াম, মানে ডান অলিন্দে চলে যাবে। ডান অলিন্দ থেকে কোথায় চলে যাবে, এই যে ট্রাইকাসপিড ভালভ থাকে মাঝে, ত্রিপত্র কপাটিকা খুলে গেল, চলে গেল কোথায়, রাইট ভেন্ট্রিকেলে চলে গেল। রাইট ভেন্ট্রিকেল বলে তো ডান নিলয়ে চলে গেল। আর ডান নিলয়ে কে আছে, পালমোনারি ভালভ আছে, পালমোনারি ভালভ খুলে যাবে, দিয়ে কোথায় চলে যাবে, পালমোনারি আর্টারি, পালমোনারি আর্টারি বলে তো ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় ধমনী থেকে আবার কোথায় চলে যাবে, লাংসে চলে যাবে। লাংস থেকে আবার CO2টা ছেড়ে O2টা নেবে, শুদ্ধ রক্তে পরিণত হবে, দিয়ে আবার পালমোনারি ভেন মানে ফুসফুসীয় শিরার মাধ্যমে আবার লেফট আর্টিয়ামে চলে আসবে। এইভাবে পুরো প্রসেসটা কন্টিনিউ চলতে আছে। আশা করি এরপরে আর বোঝার কোনো অসুবিধা তোমাদের নেই। এটাও মুছে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। বোঝানোর জন্য একটার পর একটা দারুণ দারুণ ছবি লাগিয়েছি, ঠিক আছে। বাংলা লাগাইনি ইচ্ছা করে, হাতে ইংলিশ বাংলা দুটো শিখতে পারো, সেজন্য নিজে হাতে লিখে দিয়েছি। এরপর দেখো এই জিনিসটা তোমাদের আমি সশনে পড়াবো, এখন জানার দরকার নেই, এখন মোটামুটি ছবিটা দেখে রাখো। আর তোমাদের আমি বললাম আগে যে কীভাবে কী কাজ হয়। নাও, বাংলা চাইছিলে, বাংলা তোমাদের দেওয়া হয়েছে, যাদের বাংলায় ছিল বাংলা পুরো দেখো। এটা হচ্ছে মহাধমনী, এটাই বলছিলাম অ্যাওর্টা, ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় শিরা, বাম অলিন্দ, প্রত্যেকটা জিনিসকে বোঝানো হচ্ছে। হিজের বান্ডিল পরে পড়ানো হবে, তারপরে অ্যান্ট্রিও ভেন্টিকুলার নোট পরে পড়ানো হবে একটু পরে, SAN সাইনো অ্যাক্টিয়াল নোট পরে পড়ানো হবে। এখন কর্ডিটেন্ডনি এটা তোমাদের বোঝার দরকার নেই, এখন যেটা জানবে সেটা হচ্ছে ডান নিলয় হয়ে গেছে আমাদের, বাম নিলয় হয়ে গেছে, ঠিক আছে। অ্যাপেক্স একটু পরেই জানতে পারবে, অ্যাপেক্স একটু পরেই জানতে পারবে। মহাশিরা আমরা জেনে ফেলেছি, ডান অলিন্দ আমরা জেনে ফেলেছি। দেখো একটা জিনিস না বেশি মানে করতে গেলে না তোমাদের মাথা খিচুড়ি হয়ে যাবে, তখন বলবে যে স্যার কি পড়িয়েছে আমাদের মাথাতেই ঢোকেনি। তাই যেটুকু বলবো সেইটুকু মাথায় রাখো, ওর মধ্যে থেকে কোশ্চেন দেখবে, ইউথ কম্পিটিশন বা যে কোনো বুকস খুলবে প্রিভিয়াস ইয়ারে, দেখবে কোশ্চেন আরামসে করতে পারছো। তো তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও, বাংলাতে ছবি দেখো, এটা তো তাই বোঝানো হয়েছে, সম্পূর্ণ বাংলাতেই দেখো প্রত্যেকটা জিনিসই আছে। এ দেখো ফুসফুসের কথা বলেছে এখানে, এখানে রাইট কী ছিল, এটা কী ছিল, রাইট আর্টিয়াম, রাইট আর্টিয়াম মানে হচ্ছে ডান অলিন্দ, এটা রাইট ভেন্ট্রিকেল মানে হচ্ছে বাম অলিন্দ, এটা হচ্ছে লেফট আর্টিয়াম মানে বাম অলিন্দ, আর লেফট ভেন্ট্রিকেল মানে হচ্ছে বাম নিলয়।
প্রত্যেকটা জিনিস এখানে হৃৎপিণ্ড এটা দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে মহাশিরা আছে, এখানে পৃষ্ঠীয় ধমনী, এখানে ফুসফুসীয় শিরা, দেখো ফুসফুসীয় শিরার মাধ্যমে শুদ্ধ রক্তটা আসছে, কোথায় আসছে? হৃৎপিণ্ডের মাধ্যমে। এ দেখো ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় ধমনীর মাধ্যমে অশুদ্ধ রক্ত CO2 পূর্ণ রক্তটা কোথায় যাচ্ছে? ফুসফুসে যাচ্ছে। এই জিনিসগুলোই দেখানো হয়েছে, আর কিছু না। তো তোমরা এটাও নিয়ে নিতে পারো, স্ক্রিনশট বাংলাতেই রয়েছে। থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আমি তোমাদের একটাই রিকোয়েস্ট করব, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো তোমাদের ভিডিও কেমন লাগছে বা কী ধরনের ভিডিও চাও, অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর তোমাদের জানিয়ে রাখি, আমাদের একটা জেনারেল সায়েন্সের ব্যাচ আছে, পেড ব্যাচ অবশ্যই, যেটার প্রাইস 799 টাকা, কিন্তু এখন বর্তমানে 699 টাকায় এই ব্যাচ অ্যাভেলেবেল। কিন্তু এই প্রাইস বেশি দিন থাকবে না। বিশ্বাস করো, এই যে ব্যাচটা তৈরি করা হয়েছে, দেখো কিভাবে পড়ায় না পড়ে সব তোমাদের সামনে, এমনটা নয় যে আমি কি পড়াচ্ছি না পড়াচ্ছি জানতে পারছো না, দেখতে পাচ্ছ না। তো একদম তোমাদের সামনে সব কিছু NCERT কমপ্লিটলি পড়ানো আছে, সেখান থেকে যত প্রকার MCQ কোশ্চেন হয় সেগুলো করানো আছে। প্রিভিয়াস ইয়ারে যত প্রশ্ন একদম সম্পূর্ণ বাংলা ভাষাতে চ্যাপ্টার ওয়াইজ সলিউশন করা আছে এবং ডিটেলসে ফুল কনসেপ্টের সঙ্গে, শুধু কোশ্চেন আনসার নয়, একদম চ্যাপ্টার ওয়াইজ করা আছে। তোমাদের যা যা রেলের পরীক্ষা হয়, কিন্তু বিশ্বাস করো আমি শুধুমাত্র রেল পড়ায় ঠিক আছে, কিন্তু যে কোনো তোমরা এক্সামে বসো না কেন, ভেরি হেল্পফুল তোমাদের জন্য এই ব্যাচটা। এর বাইরে তোমাদের সিঙ্গেল অফ পিস একটা বুকস পড়ার প্রয়োজন নেই, বা কোনো ভিডিও দেখার বা কোনো PDF পড়ার কোনো কিছু প্রয়োজন নেই। এই ব্যাচটা যেভাবে তৈরি করা আছে, মাত্র 699 টাকাতে এই ব্যাচটা এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের আরেকবার বলে রাখি, প্রিভিয়াস ইয়ারে যত প্রশ্ন আছে সায়েন্সের, ম্যাথে, জিকে, যা যা রেলের পরীক্ষা হয়েছে, CBT 1 CBT 2 2016 থেকে 2021, এভরিথিং অ্যাভেলেবেল, একদম সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ। এই সাবজেক্টগুলো দেখতে পাচ্ছ, সায়েন্সের মধ্যে এগুলো, হিস্ট্রির জিকের মধ্যে এগুলো, ম্যাথের মধ্যে এগুলো, ঠিক আছে, সম্পূর্ণ অ্যাভেলেবেল আছে। ফ্রড ইউটিউবে যে সমস্ত গুগল ট্রান্সলেট PDF আছে সেখান থেকে সাবধান থাকো, ঠিক আছে। একদম সাবজেক্ট ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ সম্পূর্ণ বাংলা ভাষা, একমাত্র এক্সাম গ্র্যাভিটি এটা তৈরি করেছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, না হলে কোথাও অ্যাভেলেবেল নেই। তোমরা জানো বই কোথাও প্রিভিয়াস ইয়ারের বই কোনো জায়গাতে অ্যাভেলেবেল নেই, যেখানে রেলের প্রিভিয়াস ইয়ার বিগত বছরের প্রশ্নপত্র একদম চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে। এর প্রাইস আমি তোমাদের শুরুতেই বলেছি, সায়েন্সের 249, জিকের 249 এবং ম্যাথের 399। এবং তোমাদের প্রিন্ট হোম ডেলিভারি নাও, সায়েন্সের 585, জিকের 599 এবং ম্যাথের 749। সেগুলো সব এখনকার প্রাইস যেটা ডিসকাউন্ট চলছে সেই অনুযায়ী বলছি। যদি PDF সমস্ত কিছু একসাথে নাও 699 টাকা লাগবে, এবং যদি প্রিন্ট বাড়িতে হোম ডেলিভারি নাও 1599 টাকা লাগবে। আচ্ছা, তোমাদের আরেকটা জিনিস আমি জানিয়ে রাখি, যদি কেউ আমাদের কম্বাইন্ড ব্যাচ নিতে চাও, মাত্র 1999 টাকা, 1999 টাকা প্রাইস আছে। যে রেলের জন্য আমরা একটাই ব্যাচ নেবো, অন্য কোনো ব্যাচ নেবো না, নন টেকনিক্যাল পুরোটা কভার হয়ে যাবে, যেখানে জেনারেল সায়েন্স, ম্যাথ, স্ট্যাটিক, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, এভরিথিং, সমস্ত এক্সামের জন্য একটাই ব্যাচ যদি নিতে চাও, বারবার অন্য ব্যাচ না নেওয়ার থেকে একটাই ব্যাচ নেবে, এই ব্যাচে A to Z কভার হয়ে যাবে। এর বাইরে সিঙ্গেল অফ জিনিস পড়তে হবে না, একটা কিচ্ছু এর বাইরে কোনো বই ফলো করা, কোনো ভিডিও ফলো করা কোনো প্রয়োজন নেই। এর মধ্যে সম্পূর্ণ বাংলা ভাষায় তোমাদেরকে সম্পূর্ণ গাইড করা হবে, ঠিক আছে। LP টেকনিশিয়ানে যদি কেউ ব্যাচ নিতে হয়, CBT 1 CBT 2 বোথ মাত্র 1499 টাকায় সমস্ত ব্যাচ অ্যাভেলেবেল রয়েছে। এবং RPF SI কনস্টেবলের 1299 টাকা ব্যাচ অ্যাভেলেবেল। আচ্ছা, এই একটা জিনিস বলি, যেমন সায়েন্সটা তোমাদের বললাম, তেমনি ম্যাথটার ব্যাপারেও বলছি, দারুণভাবে এই কোর্সটা করানো আছে। রেলের এর বাইরে তোমাদের কোনো কিছু পড়ার প্রয়োজন নেই, একদম চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্টের সঙ্গে ম্যাথ শেখানো হচ্ছে। তোমরা শর্ট ট্রিক্সের পিছনে ছোটো না, দেখো শর্ট ট্রিক্সের মাধ্যমে করতেই হবে, কারণ অল্প সময়, তার মধ্যে না করলে পরে এক্সামে টাইম পাবে না। তো শর্ট ট্রিক্স তো অবশ্যই শেখানো আছে, কিন্তু সেটা কনসেপ্টের সাথে। যদি কোনো কারণে প্রশ্ন ঘুরিয়ে দেয়, তোমাদের কোনো বিভ্রান্ত হওয়ার দরকার নেই, এমনভাবে কনসেপ্টের সঙ্গে শেখানো আছে, অনায়াসে একদম অতি কম সময়ের মধ্যে এখানে শেখানো হয় যে কতটা কম সময়ের মধ্যে কোনটা অপশন দেখে কোশ্চেনের অ্যান্সার বলতে পারবে, সেইভাবে এই ব্যাচটা কমপ্লিট করা আছে। 799 প্রাইস আছে। সমস্ত রেলের এক্সাম কিন্তু এই একটা ব্যাচই কভার করে যাবে তোমাদের। বেসিক সায়েন্স ইঞ্জিনিয়ারিং যদি কেউ এলপি জন্য, টেকনিশিয়ানের জন্য নয়, এখন এলপি জন্য কেউ নিতে চাও, 799 টাকা প্রাইস আছে। 40 মার্কসের দারুণ প্রিপারেশন, একদম বেসিক থেকে সব কিছু শেখানো হবে। 799 টাকা প্রাইস বেসিক সায়েন্সে। আর যদি তোমাদের কারো ট্রেড, ওয়েল্ডার, ফিটার, টার্নার, ইলেকট্রিশিয়ান, ওয়্যারম্যান থেকে থাকে, মাত্র 699 টাকায় তোমাদের কোর্স কমপ্লিট করতে পারো এখান থেকে। আচ্ছা, ব্যাচ নেওয়ার জন্য কি করতে হবে? যদি বিগত বছরে কোনো PDF নাও বা কোনো রেলওয়ে নন টেকনিক্যাল যা কিছু কোর্স নাও, সিম্পল এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করো। যদি PDF নাও PDF লেখো, যদি কম্বাইন্ড ব্যাচ নাও কম্বাইন্ড ব্যাচ লেখো, যদি LP নাও LP লিখবে, যদি সায়েন্সের ব্যাচ নাও তো সায়েন্স লিখবে। তোমাদের পেমেন্ট নাম্বার সেন্ড করা হবে, পেমেন্ট করে একটা স্ক্রিনশট দেবে, তোমাদের কোর্সে অ্যাড করানো হবে। সিম্পল প্রসেস। আর যদি কেউ চাও না স্যার আমরা এইভাবে নেবো না, আমরা অ্যাপ্লিকেশন থেকে নেবো, তো অ্যাপ্লিকেশন সিম্পল ডাউনলোড করে ইনস্টল করো,
তোমাদের দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে। ইনস্টল করার পর রেজিস্টারে ক্লিক করো, রেজিস্টারে ক্লিক করার পর তোমাদের মোবাইল নাম্বার দাও, যে নাম্বারে কোর্স নেবে, একটা ওটিপি আসবে টেক্সট মেসেজে, ওটিপি পুট করো, ভেরিফাই করো, খুলে যাবে। যখন কোর্স নেবে, এগুলো এখন প্রাইস নেই, প্রাইস সব কিছু চেঞ্জ হয়ে গেছে। কোর্সের জন্য পেড কোর্সে ক্লিক করবে, যদি প্রিন্ট আউট নাও প্রিন্ট আউটের জন্য বুকসে ক্লিক করবে, আর যদি পিডিএফ নাও তাহলে স্টাডি মেটেরিয়ালে ক্লিক করবে, স্টাডি মেটেরিয়াল থেকে ডাইরেক্ট নিতে পারবে, ঠিক আছে। আর একটা জিনিস তোমাদের বলে রাখি, বায়োলজি সায়েন্সের যে প্রাইস এখানে 799 দেখাচ্ছে, কিন্তু যখন তোমরা পেড কোর্সে ক্লিক করবে না, পেড কোর্সে ক্লিক করার পর যখন এই কোর্সের মধ্যে আসবে, যদি থাম্বনেলে দেখাতে পারে 799, কিন্তু ভেতরে ঢুকে দেখবে 699 টাকায় প্রাইসে, যখন পে করতে যাবে 699ই নেবে। এখান থেকে স্ক্রল করে করে তোমরা দেখে নেবে কোন কোর্সটা বাই করতে চাও, ডাইরেক্ট এখান থেকে কোর্স বাই করে নিতে পারো। আর না হলে বললাম তোমাদের সিম্পল এই যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করো, যদি কোনো কোয়ারি থেকে কলও করতে পারো, নাহলে হোয়াটসঅ্যাপে রানিং রিপ্লাই পাবে যদি কোনো ব্যাচ নিতে চাও, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আমি তোমাদের আবারও বলছি, একটা স্টুডেন্টের লাইক বা কমেন্ট আমাদের মোটিভেট করে, নেক্সট টাইম ভিডিও দিতে ইচ্ছা করবে যে না আমাদের স্টুডেন্টরা সাথে আছে। তো অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে, কমেন্টে জানাবে তোমাদের মতামত, ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এক্সাম গ্র্যাভিটি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পরের ভিডিও আবার দেখা হচ্ছে, সবাই খুব ভালো থাকবে, বাই।